আসসালামু আলাইকুম সবাইকে। খুবই দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। দেশে আমার ভাই কোটা আন্দোলন করতে গিয়ে 6 জনের অধিক নিহত হয়েছে এবং 250 থেকে 300 জনের অধিক দেশে আহত হয়েছে কোটা আন্দোলনের কারণে। তো কোটা আন্দোলন নিয়ে এখন সাধারণ জনগণ হিসেবেও, আমিও একসময় স্টুডেন্ট ছিলাম, আমার কোনো কোটা নেই, আমি এখন বিসিএসও দিব না, তারপরেও সাধারণ জনগণ হিসেবে অবশ্যই কোটা আন্দোলন নিয়ে দুই একটা কথা না বললে হচ্ছেই না। তো দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে এসেছি, যে কালো ড্রেস পরে আছি। অবশ্য আপনাদের সন্তানরাও মাঠে নেমে আছে, অনেকের আপনার ভাইরা আপনার বোনরা মাঠে আছে কোটা আন্দোলন নিয়ে। তো কোটা আন্দোলনের সমস্যাটা কোথায়, কোটা আন্দোলনের সার্বিক বিষয়টা নিয়ে আসলে একটু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অন্তত তার দিকে তাকিয়ে হলেও তার যেহেতু কোনো কোটা নেই, সে পিছিয়ে পড়বে। সে তো একজন বিসিএস পরীক্ষা দিবে এই সামনের বছর কি তার পরের বছরই, তো সে তো পিছিয়ে পড়ছে, তাই না? তো তার দিকে তাকিয়ে হলেও যদি আমরা মাঠে নামতে পারছি না, তারপরে ওই ফেসবুকের মাধ্যমে যদি দু একটা কথা বলা যায় আপনাদের সাথে, সেটাই ভালো। তো কোটাটা কি, কোটা নিয়ে একটু সংক্ষিপ্ত সারমর্ম যদি আলোচনা করি আপনাদের সাথে। কোটা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকার কিছু সুযোগ সুবিধা, কর্মসংস্থান, কিছু সুযোগ সুবিধা দিয়ে সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যায়। একে সাধারণত কোটা বলে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? যেমন উপজাতি, নারী, প্রতিবন্ধী, এরা পিছিয়ে পড়া। এদের কিছু সুযোগ সুবিধার ভিত্তিতে যাতে সাধারণ জনগণের সাথে এরা সমতায় ফিরতে পারে, এই জন্য একটা কোটা কোটা পদ্ধতি, এটা সারা বিশ্বে চালু আছে, বাংলাদেশেও চালু আছে, সারা বিশ্বে চালু আছে। তো এটাই কোটা পদ্ধতি, ওদেরকে একটু এগিয়ে নিয়ে যেয়ে সমতা আনতে হবে দেশে। তো সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে কোটা পদ্ধতিতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কোটা রাখা হয়েছে 30%, নারী কোটা 10%, উপজাতি কোটা 5%, জেলা কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, টোটাল 56% হচ্ছে বাংলাদেশে কোটা। আর 44% মেধার ভিত্তিতে নেওয়া হবে। সমস্যার সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা কেন 30% দেওয়া হলো, এখান থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। 2018 সালে কোটা পদ্ধতি প্রথম চালু করা হয়, সেখানে বলা হয় এই ধরনের স্ট্রাকচার দেওয়া হয়, 56% কোটা নির্ধারণ করে। পরে ছাত্ররা আন্দোলন করে, হাইকোর্টে রিট করে, হাইকোর্টে রিট করার পরে কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। ছাত্ররা তখন বলেনি যে কোটা একদম বাতিল করে দেওয়া, ছাত্ররা সবসময় চায় যে কোটা যে পদ্ধতি এটা সংস্কার করা হোক, এটা সামঞ্জস্য হচ্ছে না বর্তমান পরিস্থিতির সাথে। 30% কোটা, এটা সামঞ্জস্য যাচ্ছে না। মুক্তিযুদ্ধের জন্য 10% রাখুন, এটা একটা সামঞ্জস্য, তো 30% মুক্তিযুদ্ধদের জন্য সামঞ্জস্য না, এটা স্টুডেন্টরা সবসময় বলছে। তো 2018 সালে সম্পূর্ণ সরকার বাতিল করে দেয়, তারা 10%ও রাখেনি, সম্পূর্ণ কোটা পদ্ধতি বাতিল করে দেয়। মাঝখানে 6 বছর কোটা ছিল না, হঠাৎ করে আবার 2024 সালে মুক্তিযুদ্ধের কিছু সন্তান নাতিপুতি তারা আবার হাইকোর্টে রিট করে, হাইকোর্টে রিট করার ফলে আবার সেই 2018 সালের কোটা পদ্ধতি ফেরত আসে। ফেরত আসার ফলে এই জুলাই মাস থেকে, কুরবানি ঈদের পর থেকে মূলত আস্তে আস্তে কোটা আন্দোলন শুরু হয় এবং জুলাই মাসের 1 তারিখ থেকে এটা বৃহৎ আকার ধারণ করে। ঠিক আছে? তো কোটা পদ্ধতি কিভাবে কাজ করে আপনাদেরকে বলি। কোটা কি পেলেই 30% যে মুক্তিযোদ্ধা কোটা পেল, মুক্তিযোদ্ধার সন্তান কি তাহলে বিসিএস এ অ্যাপ্লিকেশন করলে চাকরি হয়ে যাবে? এমনটা নয়। বিসিএস এর প্রিলিমিনারি রিটেন পাস করতে হবে, ভাইবা পাস করতে হবে, ভাইবা পাস করার পরে তারপরে কোটার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু সমস্যা এখানেও নয়, ধরুন সমস্যা অন্যখানে। ধরুন যে একজন বিসিএস পরীক্ষায় প্রিলি রিটেন দিয়ে ভাইবা বোর্ডের জন্য 5,000 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। তো 5,000 জন প্রার্থীর ভিতরে বিসিএস এর ক্যাডার সিট সংখ্যা ছিল 1,000 জন। তো 44% মেধা কোটায় যাবে, তো প্রথমে 440 জন মেধা কোটায় চলে গেল, থাকলো আর 560টা সিট। এই 560টা সিট কিভাবে নেওয়া হবে? 560টা সিটের ভিতরে প্রথমে জেলা কোটার হিসাব করা হবে। জেলা কোটা 10%, অর্থাৎ ধরুন ঢাকার জনসংখ্যা বেশি, এজন্য ঢাকার সিট সংখ্যা বেশি হবে, ধরুন 10টা, ঢাকা থেকে 10 জনকে নেওয়া হবে। তো ঢাকা থেকে 10 জন নেওয়া হলো, এই 10 জনের ভিতরে এবার ভাগ করা হবে। মুক্তিযুদ্ধ 30%, অর্থাৎ ধরুন 5 জন, নারী 10%, অর্থাৎ ধরুন 2 জন, উপজাতি 5%, ধরুন 2 জন, এবং আপনার
1% হচ্ছে প্রতিবন্ধী, অর্থাৎ ধরুন একজন, অর্থাৎ এইভাবে 10% ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, তো 440 জন মেধার ভিত্তিতে চলে গেল এবং 560 জন এভাবে কোটার ভিত্তিতে চলে আসলো। তো এখন কথা হচ্ছে, যদি 560 জনের ভিতরে কোটার ভিত্তিতে যদি শিক্ষার্থী না পাওয়া যায়, যোগ্য শিক্ষার্থী, তখন কি করা হয়? তখন এই 560টা পদ বিলুপ্ত করে দেওয়া হয়। 560টা পদে কেউ আর ঢুকতে পারে না। সমস্যা হচ্ছে এইখানে। তার মানে প্রকৃতভাবে দেখা যাচ্ছে যে 1000টা সিট ক্যাডার পদে থাকলেও 440টা সিটই কিন্তু মেধাবীরা পাচ্ছে, 560টা সিট কখনোই পাচ্ছে না। 560টা সিট কোটার ভিত্তিতে ছিল, ওখানে কোটা দিয়ে যদি পূরণ হয় হলো, যদি পূরণ করতে না পারে কোটা দিয়ে, তখন এটা 560টা সিট ফাঁকা থেকে যাবে, আবার পরবর্তীতে কোনো পরীক্ষা হবে। সমস্যা হচ্ছে এইখানেই। এখন যদি সারা বহির্বিশ্বের দিকে আমরা লক্ষ্য করি, যে মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত একটি যত বিশ্লেষক গবেষকদের যদি কথা শুনি, মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। মুক্তিযুদ্ধ না হলে আমরা এখানে বসে এখন এত ফুটানি করে কথা বলতে পারতাম না। মুক্তিযুদ্ধ অনেক বড় একটা জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধের নাতি নাতনিদের যে সুযোগ সুবিধা দিতে হবে একবারে দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত সুযোগ সুবিধা পেয়েছে, এটা ঠিক আছে। একদম তৃতীয় প্রজন্ম নাতি নাতনি পর্যন্ত সুযোগ সুবিধা, এটা ছাত্ররা মেনে নিতে পারছে না। ছাত্রদের মূল দাবি কি? ছাত্রদের মূল দাবি কিন্তু কোটা পুরো বাতিল করে দেওয়া না। ছাত্ররা বলছে যে কোটা থাকুক 10 থেকে 15%, মুক্তিযুদ্ধ কোটা, অন্যান্য কোটা থাকুক এবং বাকিগুলো মেধা কোটায় দেওয়া। কোটা অবশ্যই একবারে বাতিল করা কোনো যৌক্তিকতা নেই এবং ছাত্ররা তা বলছেও না। কিন্তু ছাত্রদের সাথে কি করা হচ্ছে? ছাত্ররা কিন্তু আন্দোলন একবারে শুরু করেনি। ঠিক আছে, ছাত্ররা প্রথম দিন দেখবেন জুলাই মাসের 1 তারিখে তারা প্রথমে শহীদ মিনার অবরোধ করে, তারপরে আস্তে আস্তে একটা ক্যাম্পাস, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্গন, তারপরে ঢাকা মেডিকেলের কিছু অংশ, তারপরে আস্তে আস্তে শাহবাগ চত্বরে 1 ঘন্টা জন্য অবরোধ করে, তারপরে একদিন শাহবাগ চত্বরে 2 ঘন্টার জন্য, একদিন 4 ঘন্টার জন্য। যখন তারা দেখলো কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না, তারপর থেকে কিন্তু তারা শাহবাগ চত্বর অবরোধ করে ধরলো। এতে জনমনেও অনেক ক্ষোভ আছে। জনগণ কি বলছে? শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা ছাত্ররা কেন দখল করে থাকবে? শাহবাগে অনেক ধরনের হসপিটাল আছে, সেখানে দেশের বিভিন্ন জনগণ সুযোগ সুবিধা নিতে যায় এবং দেশটা একবারে বন্ধ হয়ে যাওয়া শাহবাগ চত্বর আটকিয়ে থাকা মানে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনাদের মনে রাখতে হবে সবসময়, কোনো আন্দোলন স্যাক্রিফাইস ছাড়া সফল হয়নি। বাংলাদেশের ইতিহাস এবং পৃথিবীর ইতিহাসে তাই বলে, কোনো আন্দোলন কিন্তু স্যাক্রিফাইস ছাড়া হয়নি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেখানেও 30 লক্ষের অধিক মানুষের জীবনের বিনিময়ে মুক্তিযুদ্ধে আমরা সফল হয়েছি এবং আজকে এখানে শান্তিতে বসে আছি। তো সেটাও সেরকম, অনেকের হয়তো স্যাক্রিফাইস, জীবন চলে যাচ্ছে, হসপিটালে যেতে পারছে না, অনেকের কষ্ট হচ্ছে। এটা ছাত্র হিসেবে অবশ্যই তারা জানে তারা মেধাবী, কিন্তু তারা তারপরেও এটা করছে, কারণ তারা অবশ্যই জানে যে কোনো কিছু স্যাক্রিফাইস, বিসর্জন ছাড়া কোনো কিছু পাওয়া যায় না, 2-1 জনের জীবন যেতেই হবে। ঠিক আছে, এই জন্য তারা বাংলা ব্লকেড করে রাখছে। এই শব্দটার নাম হচ্ছে বাংলা ব্লকেড, অর্থাৎ ব্যারিকেড, বাধা সৃষ্টি করে রাখছে, বাধা দিয়ে রেখেছে দেশে একটা। তো দেশে বাধা দিয়ে রেখেছে, এখন বাধা দেওয়ার বিনিময়ে সরকারের দৃষ্টি আকর্ষিত হচ্ছে এবং সরকার এই বিষয়ে কাজ করছে। তবে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সরকারের সাথে কোনো সম্পর্ক না, এটা হচ্ছে সম্পূর্ণ হাইকোর্টের সাথে আমাদের সম্পর্ক। হাইকোর্টে একটা রায় দিয়ে দিয়েছে, কোটা পদ্ধতি থাকবে, এখন আপিল বিভাগে রিট করা হয়েছে, আপিল বিভাগ এখন যা রায় দিবে সেটাই হবে। কিন্তু ছাত্ররা জানে যে বাংলা ব্লকেট যেটাকে বলে, অর্থাৎ অবরোধ করে না রাখলে শাহবাগ চত্বর এবং অন্যান্য অঞ্চল, এই বিষয়টা ফলশ্রুতি হবে না এবং তারা যা চাচ্ছে সেটা পাবে না। এই জন্য তারা ব্লক করে রেখেছে। তারা অবশ্যই জানে মানুষের কষ্ট হচ্ছে, অনেক যাতায়াতে কষ্ট হচ্ছে, অনেক কিছুতে কষ্ট হচ্ছে, তারপরেও তারা অবরোধ করে রেখেছে। কারণ তারা খুব ভালো করে জানে এবং আপনারাও খুব ভালো করে জানেন, কোনো কিছুই স্যাক্রিফাইস এবং কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব নয়। 2-1 জন, 3 জন, 5 জন, 10 জন মৃত্যুবরণ করতেই হবে একটা বড় কিছু পেতে গেলে। তো কোটা পদ্ধতি নিয়ে এই হচ্ছে পুরো বিষয়টা আপনাদের সামনে বললাম। আর আমি যদি ব্যক্তিগত মতামত দিই তাহলে বলবো, দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় 26 লক্ষ, আর গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,30,000, 35,000। তো 2,30,000, 35,000 যদি নাতি নাতনি ধরি, ধরেন 5 লক্ষ মুক্তিযোদ্ধা আছে,
26 লক্ষ বেকার, প্লাস মাইনাস আরো অনার্স পড়ুয়া ছাত্র যদি ধরে আরো বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের সংখ্যার থেকে 5.5 গুণ 6 গুণ বেশি। তো তাদের কোটা পদ্ধতি যদি করা হয় তাহলে তাদের পার্সেন্টেজও 5.5-6 গুণ হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমার ধারণা মতে মুক্তিযুদ্ধ কোটা রাখা উচিত 10%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং বাকি অংশ অর্থাৎ মেধার ভিত্তিতে কোটা 64% to 70% এটা রাখা উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা অবশ্যই জানাবেন। দেশে একটা খুব অস্থিতিশীল পরিস্থিতি যাচ্ছে এই কোটা নিয়ে, দেশে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। আপনি যদি আজকে চিন্তা করেন একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চাবেন যে আপনার প্রোডাক্টের দাম বাড়ুক। আপনার প্রোডাক্টের দাম যদি কমে যায়, অর্থ বছর এসে আপনি একটা ফ্রিজ কিনে রেখেছেন, ফ্রিজের ব্যবসা করবেন, প্রোডাক্টের দাম কমে গেল, অর্থ বছর এসে পার ফ্রিজের দাম 10,000 টাকা কমে গেল, তো আপনি তো খারাপ লাগবেই, তাই না? আপনি প্রমোশন পাওয়ার যোগ্য, প্রমোশন পাচ্ছেন না চাকরিতে, যেই টাকা ইনকাম করার যোগ্য সেই টাকা আপনার চাকরিতে হচ্ছে না, আপনি একটু কষ্ট লাগবে, তাই না? সেক্ষেত্রে স্টুডেন্টদের দিকেও তাকাতে হবে। তারা সারা জীবন পড়াশোনা করছে একটা বিসিএস চাকরি পাওয়ার জন্য। শুধু বিসিএসই বাদ দেন, বাংলাদেশের প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরি বাদ দেন, তৃতীয় চতুর্থ শ্রেণীতে আরো বেশি সংখ্যক লোক চাকরি করে। বাংলাদেশের মোট সরকারি চাকরিতে পোস্টের সংখ্যা 20 লক্ষ, এর মধ্যে তৃতীয় চতুর্থ শ্রেণী হয়তো বেশি, 19 লক্ষ, 17-18 লক্ষ তৃতীয় শ্রেণী, সেখানেও সম্পূর্ণ 90%, 99% কোটা। তো এত কোটার জালে পড়ে আপনি তো শেষ পর্যন্ত চাকরি হবে না আপনার। তো কোটা পদ্ধতির অবশ্যই সংস্কার করা উচিত, অবশ্যই। অন্তত আমার ছোট ভাই ঢাকা ভার্সিটিতে পড়ে, তার জন্যেই যদিও হয় তাও আমি এই ভিডিওটা করলাম। কোটা পদ্ধতির অবশ্যই সংস্কার করা উচিত, মেধার ভিত্তিতে যাবে, অবশ্যই যারা মুক্তিযুদ্ধের সন্তান তাদেরও যাবে, তারাও কিছু পাবে। যারা নারী, পিছিয়ে পড়া নারী, তারাও কোটা পড়ার যোগ্য, উপজাতি, প্রতিবন্ধী সবাই কোটা পাক, কিন্তু কোটা পদ্ধতিতে একটু সংস্কার করা উচিত অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।